সান্তিয়াগো বার্নাব্যুর আলো এখনো জ্বলছে, কিন্তু সেই আলোতে আর আগের মতো নেই গৌরবের ঝলক। গ্যালারির প্রতিটি আসনে যেন জমে আছে হতাশা, ক্ষোভ আর অজানা এক ভয়ের ছায়া। এটা কি সেই রিয়াল মাদ্রিদ যে ক্লাব একসময় ইউরোপকে কাঁপিয়েছে, যে ক্লাবের ড্রেসিং রুমে দাঁড়িয়ে সার্জিও রামোসের এক চিৎকারেই সবাইকে এক লাইনে নিয়ে আসতো, যেখানে ইকার ক্যাসিয়াস, রাউল গঞ্জালেস কিংবা ফার্নান্দো হিয়েরো শুধু অধিনায়ক ছিলেন না, তারা ছিলেন ক্লাবের আত্মা। কিন্তু আজ সেই আত্মাটাই যেন হারিয়ে গেছে। বর্তমানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা মাঠে নয়, তাদের অন্দরমহলে। একদিকে আক্রমণ ভাগে ভিনি এমবাপ্পের নীরব দ্বন্দ্ব, অন্যদিকে রক্ষণে ভালভার্দে চুয়ামেনি দ্বন্দ্ব। দুই পক্ষের অদৃশ্য ক্ষমতার লড়াই ধীরে ধীরে পুরো দলটাকে ভেঙে দিচ্ছে। মাঠে যার প্রভাব স্পষ্ট, কেউ কারো জন্য খেলছে না, কেউ কারো ভুল ঢাকার চেষ্টা করছে না। হারার পর সবাই নীরব, নেই জেতার পরও একসাথে উদযাপন। একসময় এই ক্লাবে শৃঙ্খলা মানে ছিল আইন। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা বেল বেনজেমার মতো সুপারস্টাররাও নিয়ম ভাঙার সাহস পেতেন না, কারণ ড্রেসিং রুমে ছিলেন এমন কিছু নেতা যারা ক্লাবের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেন, এমনকি জীবন দিতে কিংবা নিতেও ছিলেন সদা প্রস্তুত। তারা জানতেন, সেই সাথে মনে মনে ধারণ করতেন রিয়াল মাদ্রিদ মানে কি। তারা জানতেন ওই সাদা শুভ্র জার্সির ওজন ঠিক কতটা ভারী। নাচো চলে যাওয়ার পর নেতৃত্বের ভার পড়েছিল দানি কারবাহালের কাঁধে, কিন্তু চোট তাকে মাঠের বাইরে নিয়ে যায়। সেই শূন্যতাতেই শুরু হয় ক্ষমতার যুদ্ধ। পাপা পেরেজ সমস্যাটা বুঝেছিলেন, তাই স্বপ্ন নিয়ে তিনি আনলেন ডিন হুইসেনকে। কিন্তু একজন তরুণ খেলোয়াড় কি এত দ্রুত ভেঙে পড়া ড্রেসিং রুম সামলাতে পারে? উত্তর খুব সহজ, না, সে পারেনি। এখন প্রশ্ন একটাই, এই বিশৃঙ্খলা থামাবে কে? আর ঠিক এখানেই গল্পে আবার ফিরে আসার অপেক্ষায় পুরনো এক নাম, জোসে মৌরিনো। মরিনহো এমন একজন মানুষ যিনি বিশৃঙ্খলাকে ভয় পান না, বরং বিশৃঙ্খলার মাঝেই নিজের রাজত্ব তৈরি করতে ভালোবাসেন। তার প্রথম রিয়াল অধ্যায়ে তিনি শুধু ট্রফির জন্য লড়েননি, তিনি ভাঙা মানসিকতাকে যুদ্ধ করতে শিখিয়েছিলেন। বার্সেলোনার আধিপত্যের সামনে মাথা নত করা একটি দলকে তিনি বিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন, তৈরি করেছিলেন সুবিশাল সাম্রাজ্য। মরিনহো জানেন, এই ক্লাবকে বাঁচাতে হলে আগে ড্রেসিং রুম নিয়ন্ত্রণে আনতে হবে। তার নিয়ম খুব সহজ, দলের উপরে কেউ নয়। শোনা যাচ্ছে তিনি ফিরলে মানতে হবে কয়েকটি কঠিন শর্ত। খেলোয়াড়দের কাছে নয়, সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তার হাতে। শৃঙ্খলা ভাঙলে তারকা হলেও থাকবে না কোনো ছাড়, থাকবে না কোনো অতিরিক্ত খেলোয়াড় প্রীতি। খেলোয়াড়দের ফিটনেস ও মানসিক স্থিতিশীলতাই তার সর্বোচ্চ গুরুত্বের জায়গা। তিনি মূলত হবেন একজন ম্যানেজার, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস ভিত্তিক কোচ নয়। সত্যি বলতে বর্তমান পরিস্থিতিতে মাদ্রিদের ডাগআউটে হয়তো এমন একজন কঠোর শাসকই দরকার, কারণ এখন এই দলে প্রতিভার অভাব নেই। জুড বেলিংহাম আছে ভিনিসিয়াস জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো সেরা আক্রমণ ভাগ, আছে ফেডরিকো ভালভার্দে, রুডিগারের মতো রক্ষণ দুর্গ। কিন্তু দল না, একটা দল নেই। সম্ভবত গডফাদার পাপা পেরেজ তাই এখন একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি কি আবার গ্যালাক্টিকো যুগের মতো শুধু তারকা কিনবেন, নাকি তিনি সেই পুরনো স্প্যানিশ আত্মাটাকে ফিরিয়ে আনবেন, যেটা একসময় রিয়াল মাদ্রিদকে অপরাজেয় বানিয়েছিল? হয়তো সমাধান মাঝামাঝি কোথাও, একদিকে বিশ্বসেরা তারকা, অন্যদিকে শক্তিশালী স্প্যানিশ কোচ, এমন একজন নেতা যে পারবে ড্রেসিং রুমে আগুন লাগার আগেই নিঃশব্দে তা নিভিয়ে ফেলতে। কারণ ইতিহাস বলে রিয়াল মাদ্রিদ কখনো শুধু টাকার জোরে জেতেনি, তারা জিতেছে মানসিকতা দিয়ে, ঐক্য দিয়ে, অহংকারকে নিয়ন্ত্রণে রেখে। রিয়ালের সাদা জার্সি কাদা, ঘাম বা রক্তে রঙিন হতে পারে, কিন্তু লজ্জায় নয়। একদিকে বিশৃঙ্খলা, বিভক্তি আর ব্যর্থতার অন্ধকার, অন্যদিকে নতুন করে পুনর্জন্মের সম্ভাবনা। হয়তো মরিনো ফিরবেন, হয়তো অন্য কেউ আসবেন, হয়তো কয়েকজন বড় তারকা দল ছাড়বেন, হয়তো নতুন এক স্প্যানিশ নেতৃত্ব তৈরি হবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, রিয়াল মাদ্রিদ কখনো দীর্ঘদিন ধ্বংসস্তূপে পড়ে থাকে না, কারণ এই ক্লাবের ইতিহাসই হলো ছাই থেকে আবার উঠে দাঁড়ানোর গল্প।